তোর আশিকে সুরাইয়া রাফা পর্ব সংখ্যা 14, 15 ও 16। আপনার গিটারটাকে বের করে আনার চেষ্টা করছি, তাই বলে কোনো কিছু চিন্তা না করেই এভাবে হাত ঢুকিয়ে দিবেন? এটা এখনও অক্ষত আছে বলে আপনার মনে হয়? আপনিই তো কান্না জুড়ে দিলেন। ভাবলাম আবার যদি জরিমানার টিকিট ধরিয়ে দেন তাহলে তো বিপদ। রুহানের দায়সারা কথায় ফুঁসে উঠল রিদমিলা। নাকের ডগা ফুলিয়ে বলল, আপনার অসুরের মতো গাড়ি চালাতে পারবেন আর সাধারণ মানুষ জরিমানা করলেই দোষ। রুহান এবার বিরক্ত হলো। তার আওয়াজ প্রকাশ পেল চাপা উৎকণ্ঠতা। দোষ তো আপনারই। রাস্তার রুট লাইট, জেব্রা ক্রসিং বলে কোনো বস্তু আছে, সেটার দিকে তো একবার তাকাবেন। রুহানের কথায় হৃদের চোখ বেরিয়ে আসার উপক্রম। বাড়ি আশ্চর্য গলায় বলল, আপনি সম্ভবত মঙ্গল গ্রহ থেকে টপকেছেন, নয়তো এসব বলতেন না। এদেশে এসব কেউ মানে না। রুহানের কণ্ঠে কৌতূহল একটু ঝুঁকে ফিসফিস করে হৃদ আবার জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন? বিপরীত বেখেয়ালি হয়ে কিছু বলার আগে মৃদ্রস্বরে আর্তনাদ করে উঠল লোকটা। আউচ! কি হলো? বলেই সময় নষ্ট করলো না হৃদমালা। সাময়িক দ্বিধাগ্রস্ততায় ভুল করে চট করেই গাড়ির নিচ থেকে টেনে বের করে আনলো পুরুষালী হাতটা। কজি থেকে ধরে হাতের তালুটা লম্বালম্বিভাবে কেটে আঙ্গুল অবধি গড়িয়েছে। বিশা বড় কত! অজরে রক্ত গড়িয়ে পড়ছে, যা দেখে তাজ্জব বনে গেল হৃদমেলা। কপাল জড়ো চিন্তার বলিরেখ। অবিশ্বাস্য গলায় বলল, কি আশ্চর্য! আপনি চুপচাপ বসে আছেন কি করে? তাহলে কি করব? হৃদমেলা ফের উদ্বিগ হয়ে বলল, নিশ্চয়ই গিটারের তারের সঙ্গে লেগেছে। এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। চলুন আমার সঙ্গে। কোথায়? আমার ক্লিনিকে। আপনি ডাক্তার? রুহানের কথা শুনে আগুন চোখে তাকালো হৃদ। তা দেখে সূক্ষ্ম ডুঙ্গিল রুহান। গলার স্বর খাদে নামিয়ে বলল, না মানে, দেখে তো মনে হয় না। পেশা কি কারোর মুখ লেখা থাকে নাকি? আশ্চর্য! আপনি যা সুন্দর! আমি তো ভেবেছিলাম কোনো ম্যাগাজিনের মডেল হবেন হয়তো। রুহানের শেষ কথাতে নিজের অজান্তে জাফরানি রঙের রাঙ্গা হলো হৃদয়ের শ্যামবরণ মুখ। লোকটা কি ওর সঙ্গে ফ্লার্ট করছে নাকি সত্যি বলছে? মাথা নিচু করে মনে মনে হাজার সমীকরণ মেলালো সে। তারপর সময় নিয়ে ভেতরের আরক্তি বাপটুকু সংবরণ করলো। চট করেই মাথা তুলে নিস্পৃহ গলায় বলল, ব্যাপার না, অনেকেই ভাবে। এবার দ্রুত চলুন। বলেই জলদি করে একটা রিক্সা ডেকে নিল হৃদমিলা। মাহিন ডুপ্লেক্স বাড়ির পেন্ডুলাম ঘড়িটাতে ডং ডং করে ঘন্টা পড়ছে। সময় গড়িয়েছে রাত 12টা। সচরাচর এত দেরিতে ডিনার না করলে ইয়াশ আর প্রিসিলা আসায় আজ একটু দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে দুজনই খাবার টেবিলে এসেছে। সাথে আছে মাহিন আঙ্কেল। দুজন বেয়ারা মতো লোক। রান্নাঘর থেকে বিভিন্ন পদের আইটেম এনে টেবিলে সাজিয়ে রাখছে। প্রিসিলা অবাক চোখে চেয়ে চেয়ে দেখছে সব। দেশি সাদা ভাত, কুচো চিংড়ি বোনা, বড় বড় চিতল মাছের পিস, ভেটকি মাছের পাতুরি, শুটকির ভর্তার সাথে কয়েক প্রকার সবজি ও ডাল। খাবারগুলো দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু প্রিসিলার ভেতর ক্ষুধা ভাবটা কিছুতেই আসছে না। কি করে আসবে? ওর গায়ে তো প্রচণ্ড জ্বর এসেছে। শরীর মেজমেজ করছে, জিভটাতে তো হয়ে আছে, মুখে একটুও স্বাদ নেই। প্রিসিলাকে এভাবে বিরস মুখে বসে থাকতে দেখে আওয়াজ করে উঠলেন মাহিন আঙ্কেল, এ কি খাচ্ছ না কেন? এগুলো তো সব ফ্রেশ মাছ, সরাসরি সমুদ্র থেকে তুলে আনা। জলদি জলদি খাও। বলেই প্রিসিলার পাতে বড় একটা মাছের পিস তুলে দিল সে। বিপরীতে এক চিলতি আন্তরিক মাখা হাসি ফেরত দিল প্রিসিলা। অস্পষ্ট গলায় বলল, খাচ্ছি। ইয়াস তখনও চুপচাপ মাথা নিচু মুখে খাবার তুলছে। বাপটা এমন যেন প্রিসিলার খাওয়া না খাওয়া বিন্দুমাত্র যায় আসছে না। প্রিসিলাও আর বসে থাকলো না, একটু হলে খাওয়ার চেষ্টা করলো। ঠিক সে সময় সদর দরজা কলিং বেলের আওয়াজ হলো। খাওয়া রেখে ওরা সকলেই একযোগে তাকালো সেদিকে। মাহিনের অ্যাসিস্ট্যান্ট নাম রৌনক। সেই সবার আগে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আগন্তুকের দর্শন মিলতেই সম্মোহীন গলায় বলল, ওয়েলকাম ম্যাম। ম্যাম শব্দটা শোনা মাত্রই অবাক হলো প্রিসিলা। এ বাড়িতে মাহিন ছাড়া অন্য কোনো রমণী থাকে? তবে ইয়াস যে বলল মাহিন কখনো বিয়ে করেনি, মনের কথা মনেই রয়ে গেল। এর মধ্যেই ভেতরে এসে হাজির হলো বছর 25-এর গড়ে পা রাখা এক সুশ্রী যুবতী। সাদা কুর্তি আর ব্লু জিন্স পরিহিত মেয়েটাকে দেখে ইয়াশ প্রিসিলা দুজনই খাওয়া রেখে চুকাচুকি করলো। এই মেয়েটাকে তো আজ সন্ধ্যাবেলা সি আর বিতে বসে গান গাইতে দেখেছে ওরা। তাহলে এই বাড়িতে কি করছে ও? কোনোভাবে কি মাহিন আঙ্কেলের পরিচিত? চমৎকার এই প্রশ্নটা খেয়ে গেল ইয়াশের মস্তিষ্কে। তবে চেহারা তার অবিভক্তহীন। কিছু না বলেই আবার মাথা নিচু করে খাওয়ায় মন দিল সে। কিন্তু নিজের কৌতূহল দমাতে পারল না প্রিসিলা। সে প্রশ্নটা করেই বসলো চট করে, এটা কি মাহিন আঙ্কেল? আগন্তুক রমণীর পানে চেয়ে বিগলিত হাসলো মাহিন। দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, আমার একমাত্র কন্যা হৃদমালা বেঞ্জামিন।
পর মুহূর্তে রোদমালাকে উদ্দেশ্য করে বলল, না খেয়ে আসলে বসে পড়। বাবার কথা শাহজাহানে বেসিনে হাত ধুতে গেল রিদমালা। তক্ষণে বেশি হলো প্রিসিলার অদমনীয় কৌতূহল। কিন্তু আপনি তো বিয়ে করেননি আঙ্কেল। প্রিসিলার কথাটা বোমার মতো বিস্ফোরিত হলো সবার মাঝে। ইয়াশ খাওয়া রেখে ওর দিকে ভয়ঙ্কর চোখে তাকালো। দাঁতে দাঁত পিষে বলল, পাকনামি না করে চুপচাপ খাবার খা। ওদিকে মেয়েটা কথা শুনে মুচকি হাসল রিদ। হাত ধুয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, আম অ্যাডপ্ট। বাই দ্য ওয়ে, তোমরা? প্রিসিলা প্রশ্নের জবাবটা মাহিন দিল ওপাশ থেকে। তোমাকে ইয়াসের কথা বলেছিলাম না অনেকবার, এটা ইয়াস, আর ও হচ্ছে প্রিসি, ইয়াসের কাজিন। মাহিনের প্রতি উত্তর শুনে চোখ দুটো কট্টর সেরে বেরিয়ে এলো রিদমেলার। বিষময় চোয়াল ঝুলে পড়ল তার। এহেন অবিভক্ত বিব্রত হলো ইয়াস। সামান্য মাথা তুলে ব্রু কুচকে বলল, কি ব্যাপার? সে কথা কানে পৌঁছালো না রিদমালার। সে একইভাবে তাকিয়ে থাকতে থাকতে মাহিনকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল, বাবা, এটাই কি সেই ইয়াস, তোমার নীল নয়নার ইয়াস, যার জন্য আজও তুমি? বাকি কথা মুখেই আটকে গেল রিদমালার। তখনই খাবার রেখে উঠে দাঁড়ালো মাহিন। খুব সাবলীল ভঙ্গিতে বলল, আমি একটু আসছি, ইউ গাইজ কন্টিনিউ। বলেই আর কোনো দিকে তাকালো না সে। গটগটিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। মাহিনকে এভাবে চলে যেতে দেখে হকচকালো প্রিসিলা। রিদমালাকে ইশারা করে নিচু স্বরে জানতে চাইল, আঙ্কেল কি কোনো কারণে রাগ করলেন? মৃদু হেসে এদিক ওদিক মাথা নাড়ালো রিদ। স্বভাব সুলভ গলায় বলল, বাবা এমনই, তার নীল নয়নার কথা উঠলেই সবসময় একটু আপসেট হয়ে যায়। তুমি বলতে চাইছো ইয়াসের মম হলো মাহিন আঙ্কেলের ওয়ান সাইডেড লাভ? তার জন্যই আঙ্কেল কোনোদিন বৈবাহিক সম্পর্কে জড়ায়নি। কথাটা বলতে দেরি হলো না প্রিসিলার। তৎক্ষণাৎ শব্দ করে চেয়ার ছাড়ল ইয়াস। রাগে অগ্নিশর্মা হয়ে তাকালো প্রিসিলার দিকে। সেদিকে চোখ পড়তে সূক্ষ্ম ডোক গিলল প্রিসিলা। কুণ্ঠিত স্বরে বলে উঠল, না মানে? বাক্য সম্পন্ন করতে দিল না ইয়াসকে। তার আগেই আচমকা প্রিসিলার কবজি শক্ত করে চেপে ধরে টেনে দাঁড় করালো চেয়ার থেকে। প্লেটের খাবার সব ছিটকে পড়ে গেল। জ্বরের কারণে প্রিসিলার শরীর আগে থেকেই দুর্বল। তার উপর এত জোরে ঝাঁকুনি দেওয়াতে মাথাটা বনবন করে উঠল ওর। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিল। তাড়াহুড়ো করে টেবিল ধরতে চাইল। ইয়াস সেটাও ধরতে দিল না ওকে। উল্টো আগুন ধরানো গলায় বলে, অনেক হয়েছে, আর খেতে হবে না তোকে। তারপর আর একটা কথা না বলে টেনে হিচড়ে একেবারে শোবার ঘরে মেঝেতে নিয়ে ছুঁড়ে ফেলল ওকে। কথা বলা তো দূর, পেছন ঘুরে তাকানোর ফুরসতটুকু অবধি পেল না প্রিসিলা। তার আগেই বেডরুমের দরজাটা সশব্দে লাগিয়ে আবার হনহনে ঘর থেকে বেরিয়ে এলো ইয়াস। ঘর থেকে বেরোতেই করিডোরের মাঝখানে দাঁড়িয়ে মুখোমুখি হলো রিদমালার। ওর চোখে চোখ রাখলো না ইয়াস। পাশ কাটিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। রিদ ইঙ্গিতপূর্বক গলায় বলল, দিস ইজ সো রুড ইয়াস, শি ডিজার্ভ ইট। চোয়ালের পেশি শক্ত করে জবাব দিল ইয়াস। সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে তাকলো রিদ। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে অকপটে বলল, প্রিসি না তো তোমার কিনে আনা সম্পদ, আর না তো বিয়ে করা বউ। তুমি এটা ওর সঙ্গে কিছুতেই করতে পারো না, নেভার। রিদমালার মুখে বিয়ে করা বউ বাক্যটা শোনা মাত্রই আনমনের নিজের হাতটাকে দেখলো ইয়াস। একটু আগে এ হাত দিয়ে ধরছিল প্রিসিকে। আচ্ছা, প্রিসির শরীর কি একটু বেশি গরম ছিল না? ছিল তো বোধ হয়। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। জীবন থেকে হারিয়ে গেল দীর্ঘ 27টি ঘন্টা। গত 3 দিনে আর ইয়াসের সঙ্গে দেখা হয়নি প্রিসির। কী করেই বা হবে? সে তো জ্বরের কারণে বিছনাতে ছাড়তেই পারেনি একদিন। এত জ্বর, এত অসুস্থতার মাঝেও একবারও প্রিসি খোঁজ নেয়নি ছেলেটা। কলেজের মেয়েগুলো ঠিকই বলে, ইয়াস আসলে একটা ডেড কুল্ড ফিশ। ওর মাঝে হৃদয় বলে কিচ্ছু নেই। মনে মনে কথাটা ভাবল প্রিসিলা। এর মাঝে পাপা কল দিয়েছিল অনেকবার, টেক্সটও করেছিল, কিন্তু প্রিসিলা রিসিভ করেনি একটাও। পাপার উপর তার অগাধ অভিমান। মাম্মা নিশ্চয়ই এর সঙ্গে ওর কথা বলার জন্য উতলা হয়ে উঠছে, তাই এত তোড়জোড়। প্রিসিলাও তো মন কেমন করে। হাজার হাজার কিলোমিটার দূরে দেশে এসেও মায়ের জন্য ছটফট করে অন্তর। অসুস্থ হলে বোঝা যায় মা কী জিনিস। আজকাল শরীরটা আর চলে না প্রিসিলার। একে তো জ্বর, ঠান্ডার ভিতরটাকে অবরোধ করে রেখেছে, তার উপর জেটল্যাগ এখনও কাটেনি। গায়ে গতরে বিডিতে উপস্থিত থাকলে শরীর চলছে তার বিনদেশি টাইম জোনে। তার সঙ্গে যোগ হয়েছে প্রতি মাসের অধ্যারিত নারী দেহের অসুস্থতা। সব মিলিয়ে মানসিকতা খেচড়ে আছে ওর। যেহেতু ভিন্ন টাইম জোনে আছে, তাই রাতের বেলা ঘুম আসে না কিছুতেই। অথচ সকাল হলে চোখের পাতায় বর করে নিদ্রা দেবী। তখন আর চাইলেও খুলে রাখা যায় না চোখ দুটো। গত 3 দিনই একই নিয়মে চলছে জীবন। আজকেও তার ব্যতিক্রম নয়। তাই তো রাতের বেলার ডিনার সেতে আর বিছনায় শুতে গেল না প্রিসিলা। ঘরের আলো নিভিয়ে একটা হট ব্যাগ নিয়ে চুপচাপ গিয়ে বসল টিভির সামনে। কাউচের উপর না বসে হাঁটু মুড়ে মেঝেতে বসে পেটের উপর তুলে রাখলো হট ব্যাগটা। তারপর রিমোট চেপে নেটফ্লিক্সে ঢুকে শুরু করলো মুভি দেখা।
টিভি স্ক্রিনে কিসিং বুথ মুভির রোমান্টিক কাহিনী চলছে। এলি আর নোয়ার চমৎকার রসায়ন, সেই সঙ্গে আছে নোয়ার বাই লিও। চকলেট বার চিবিত চিপে প্রিসিলা হা করে গিলছে সবটা। সবে মুভিতে মনোনিবেশন করেছে সে। ঠিক এমন সময় কোথা থেকে যেন জ্বরের বেগের সামনে এসে দাঁড়ালো ইয়াস। এসেই প্রিসিলার হাত থেকে সু মেরে টিভির রিমোটটা নিয়ে গেল সে। তারপর কাউচে গায়ে কুনুই টেকে গা সরিয়ে বসলো প্রিসিলার পাশে। এক হাতে রিমোট চেপে টিভির চ্যানেল পাল্টাতে লাগলো, অন্য হাত দিয়ে শার্টের কয়েকটা বোতাম খুলতে খুলতে বেরিয়ে বেডিতে অনেক গরম। উফ! সঙ্গে সঙ্গে সেট করে উঠল প্রিসিলা। পাশ ফিরে দাঁত খেঁচে শক্ত গলায় বলল, রিমোট দাও। ইয়াস যেন আকাশ থেকে পড়ল, তেমনভাবে কুচকানো কপাল ধীরে ধীরে সোজা হয়ে গেল তার। অবাক স্বরে বলল, রিমোট দিব মানে? আমার কাছ থেকে রিমোট চাইছিস? বুক কাঁপে না তোর? না কাঁপে না, দাও বলছি। বলে জোট করে রিমোটটা নিয়ে নিল প্রিসিলা। নিয়েই একবারে কুলের মধ্যে লুকিয়ে ফেলল। ওর কাণ্ডে মেজাজ খারাপ হয়ে গেল ইয়াসের। সবেখানে একচ্ছ রাজ করা একগুয়ে মস্তিষ্কটা মেনে নিতে পারল না এই হার। ফলস্বরূপ এক হাতে প্রিসিলাকে শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে কটুর থেকে তুলে আনলো রিমোট। তখন টের পেল ওর তলপেটের মাঝে গরম কিছু উপস্থিত। ইয়াস কৌতূহল বাড়ল। রিমোটের থেকে দেন সরে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, পেটে কি হয়েছে তো? কী রেখাসি এখানে? কই কিছু না তো। দৃষ্টি করিয়ে জবাব দিল প্রিসিলা। কিন্তু ইয়াস তো দমে যাওয়ার মানুষ নয়। কোনোরূপ পূর্বাভাস ছাড়াই প্রিসিলার পেটের উপর থেকে সুতির জামার পাতলা আবরণটা আচমকা সরিয়ে ফেলে সে। তৎক্ষণাৎ আড়ষ্টতার কুঁকড়ে গেল প্রিসিলা। হট বেগ গড়িয়ে মাটিতে পড়ল। দু হাতে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো মেয়েটা। ইয়াসের দৃষ্টি তখনও অনড়। হাত দিয়ে জামাটা একইভাবে তুলে রেখেছে। নিষ্পপ চোখের সামনে খেলা করছে এক ফালি নির্মেদ মুমরাঙ্গা উদ্দর, আর তার মাঝে কোমল বৃত্তাকার নাবিকূপ। রমণীর প্রতিটি নিঃশ্বাসের তালে উঠানামা করার তনুখানি তখন তীরে কাঁপছে, যা দেখে ক্রমশ দৃষ্টি আচ্ছন্ন হয়ে এলো ইয়াসের। বুকের ভেতর ঘনীভূত হলো একটা বুতা অসহ্যকর ব্যথা, যা এর আগে কখনো হয়নি। কোনো এক আশ্চর্য তৃষ্ণায় কণ্ঠতালু শুকিয়ে এসেছে তার। সেই সাথে বাড়ি হয়েছে নিঃশ্বাস। লতানো দেহের আকর্ষণীয় বাঘ দেখতে দেখতে আনমনে জীব দিয়ে সূক্ষ্ম টুট জুড়ে বেজিয়ে নিল সে। প্রিসিলাকে সেই ছোটবেলা থেকে দেখে এসেছে ইয়াস। কখনো ওকে নিয়ে মনে কোনো সংশয় কাজ করেনি। সেই জের ধরেই আজ এমন কাণ্ড ঘটিয়েছে সে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভুলেই গিয়েছিল প্রিসিলা এখন আর ছোট্টটি নেই। জামা কাপড় আবৃতি লতানো শরীরটিতে বিশেষ পরিবর্তন এসেছে। নারী দেহের সকল আকর্ষণ এখন বিদ্যমান তার মাঝে। শুধু কি তাই, চোখ বাঁধানো সৌন্দর্য যা ইয়াসের মতো প্রখর সংযমধারী মানুষকেও এক মুহূর্তের জন্য নির্বাক করে দিয়েছে। সেই সুযোগে ওর হাতের রিমোটটা আবার টান মেরে লুফে নিল প্রিসিলা। মহাচ্ছন্ন ব্যঙ্গে গেল এই নিমিষে। ইয়াস আস্তে করে ছেড়ে দিল ওকে। দৃষ্টি সরিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলল। এখন আর টিভিতে মন বসছে না। ভেতরে ভেতরে অস্থির লাগছে খুব। এয়ার কন্ডিশনারের নিচে বসা দরদর করে গামছে শরীর। ওদিকে হট ব্যাগ সরাতে যাওয়াতে আবারও ব্যথায় মুষড়ে গেল প্রিসিলা। দুহাতে পেট চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠতেই দৃষ্টি করল ইয়াস। মেয়েটাকে অপদাস্তকময় পরশ করে জীবনের প্রথমবার স্বাভাবিক গলায় বলল, বেশি ব্যথা করছে? সুডাই কল এ ডাক্তার? বিপরীতে না সূচক মাথা নাড়ালো প্রিসিলা। হাত দিয়ে শুধু হট ব্যাগটাকে ইশারা করলো সে। সেটাকে এগিয়ে দিতেই গিয়ে হুট করে একটা আশ্চর্যজনক প্রশ্ন বসলো ইয়াস, ইজ ইট পিওর পেইন? ইয়াসের প্রশ্নে হঠাৎ জমে গেল প্রিসিলা। কেন যেন এই স্বাভাবিক কথাটাও ইয়াসের মুখ থেকে শুনে কান গাল গরম হয়ে উঠল। চোখে চোখ রাখতে পারল না। সহসা কোনোরূপ প্রত্যুত্তর না করে ঘুরে তাকালো অন্যদিকে। ঠিক তখনই শ্রাবণের মেঘ বেজা দমকা হাওয়ার মতো ভেসে এলো প্রেমময় কিছু গানের চরণ। পাশের বারান্দায় ধূসর আধারে মুড়ানো। বৈদ্যুতিক আলো না থাকলেও ছাদের রূপালি আলো ঠিকরে পড়ছে মেঝেতে। মূলত সেখান থেকে বেশি আসছে বিমুগ্ধ গানের সুর। ইয়ার প্রিসিলা একযোগে ঘুরে তাকিয়ে আছে সেদিকে। কীর্ণ চোখে জোড়ানো আলো স্পষ্ট ভেসে উঠছে একটা নারী মূর্তির ওপর। বারান্দায় রেলিংয়ে বর দিয়ে নিশ্চিন্ত মনে বাইরে মুখ বাড়িয়ে রেখেছে সে। গাইছে গুনগুন করে, এটা নিশ্চিত রিদমেলা। মেয়েটার লোকগীতি দুর্দান্ত গায়। ইয়াস আর অপেক্ষা করলো না। চুপচাপ প্রিসিলার পাশ থেকে উঠে হেঁটে গেল সেদিকে। ইয়াস যেহেতু অমনোযোগী হয়ে চলে গেছে, সেই সুযোগে মনের আনন্দে চ্যানেল পাল্টাতে শুরু করলো প্রিসিলা। তারপর হঠাৎ যখন দৃষ্টি ঘুরিয়ে পেছনে চাইল, দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে রিদমেলার পাশ ঘেঁষে। স্থির হয়ে প্রসন্ন মনে গান শুনছে মেয়েটার। দৃশ্যটা দেখা মাত্র চেহারা মেঘ তমতমে আধার গোনালো প্রিসিলা। একটু আগে সেই জিতে যাওয়ার আনন্দের নিমিষেই ফিকে হয়ে গেল অন্তরে। টিভিতে আর মন বসলো না। মলিন মুখে শুধু তাকিয়ে দেখলো বারান্দা দাঁড়িয়ে গানের ভুবনে ডুবে থাকা যুগলকে। অবচেতন মনটা বাড়ির বিষম্য নিয়ে বলে উঠল, ইজ শি ক্রাশিং অন হার?
ইয়াস যখন ফিরল তখন গভীর রাত। রিনমেলাও ফিরে গিয়েছে নিজের রুমে। বসার ঘরে কাউচের উপর মাথা রেখে মেঝেতে ঘুমিয়ে পড়েছে প্রিসিলা। টিভিতে তখনও কিসিং বুথ চলছে। প্রিসিলাকে দেখে ইয়াস না দেখার মতো চলে যাচ্ছিল। তারপর আবার কী ভেবে যেন হুট করে ফিরে এলো। হাঁটু মুড়ে বসলো এসে প্রিসিলার সামনে। দ্বিধাগ্রস্ত হাতখানা বাড়িয়ে মুখের উপর পড়ে থাকা চুলের গাছি সরালো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল একটা তেলতেলে আদুরে মুখ। গোলাপরাঙ্গা ঘুমন্ত চেহারা জুড়ে খেলা করছে অবুঝ বিষণ্ণতা। ইয়াস তপ্ত নিঃশ্বাস মুখের উপর আশ্রে পড়া মাত্রই সামান্য চোখের পাতা কাঁপলো মেয়েটার। কাঁপলো রক্তরাঙ্গা ঠোঁট দুটো। এই ঠোঁট দুটোতে জীবনে প্রথম নোংর ফেলেছিল ইয়াস। হুক রাগের বসে কিন্তু চুম্বনের অদ্ভুত শিহরণ, সুমিষ্ট স্বাদ সবটাই অনুভব করেছিল সেদিন। তা তো অনিষ্কার্য নয়। কথাগুলো ভাবতে গিয়ে আড়ালে সূক্ষ্ম ডুব দিল ইয়াস। সেই তালে তরঙ্গের মতো উঠানামা করলো তার আকর্ষণীয় অ্যাডামস অ্যাপল। ওর মুখের দিকে চেয়ে হাসকি স্বরে আওড়ালো, ইজ পিওর রিয়েলি দ্যাট প্রেন। তখনই টিভির স্ক্রিনে ভেসে উঠল নোয়া এরির খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত। বৃষ্টি ভেজা রাতে পরিত্যক্ত একটি ফোন বুথের মধ্যে বসে একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করছিল তারা। অসাবধানতাভাবে সেদিকে চোখ গেল ইয়াসের। তারপর আবার চোখ ফিরিয়ে দেখলো প্রিসিলাকে। অবচ্ছটার মুখ কি নিষ্পাপ দেখাচ্ছে। লম্বা সোনালি চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে মেঝেতে। আজ এই মুহূর্তে হঠাৎ করে প্রিসিলাকে অন্যরকম লাগছে ইয়াসের চোখে। যে কেবল তুষার জাওয়াদের মেয়ে প্রিসিলা জাওয়াদ নয়, বরং এক পরিপূর্ণ রমণী, ইয়াসের সদ্য বিবাহিত স্ত্রী প্রিসিলা ইউবান। নিজের অজান্তে মেয়েটাকে কেমন জীবনে ঠাঁই দিয়ে ফেলল ইয়াস। এক মুহূর্তের জন্য মনের মাঝে জাগ্রত হলো নিষিদ্ধ সব বাসনা, যা কেবল স্ত্রীকে নিয়েই ভাবা যায়। সময় নষ্ট করল না সে। আত্মাভ্রমে ডুবে গিয়ে মেয়েটাকে কুলে নিয়ে সহসা পা বাড়াল নিজের রুমের দিকে। বিছনায় এনে প্রিসিলাকে শুইয়ে দিয়ে আলতো হাতে গায়ের চাদর টেনে দিল। অতঃপর মোহাচ্ছন্ন হয়ে শার্টের বুতামে হাত চালিয়ে ওর দিকে ঝুঁকতে যাবে, তখনই টুংটাং আওয়াজ তুলে বেজে উঠল প্রিসিলার ফোন। তৎক্ষণাৎ ভ্রম থেকে ছিটকে বেরিয়ে এলো ইয়াস। সংবিত ফিরে পেতেই প্রিসিলার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল সে। স্ক্রিনে চোখ পড়তেই দেখল নোটিফিকেশন বারে পর দুটো মেসেজ। বিশেষ কিছু নয়, হাই হ্যালো, কবে দেখা করবে এসব। তবে দুটোই এসেছে একই নামের আইডি থেকে, নির্বাণ জাওয়াদ। নামটা দেখা মাত্রই চুয়াল শক্ত হয়ে এলো ইয়াসের। সঙ্গে সঙ্গে মেসেজ দুটো ডিলিট করে ব্লক লিস্টে ফেলে রাখলো আইডিটা। তারপর বিরক্ত চোখে তাকালো প্রিসিলার দিকে বিরক্ত চোখে তাকাতেই বস্তুত নিজের উপর বিরক্ত লাগছিল ইয়াসের। যে মেয়েটার প্রতি দুনিয়ার সকল রাগ খুব বিরক্ত নিহিত, সে মেয়েটাই কিনা আজকে ও এভাবে দেখলো। প্রিসিলার প্রতি এসব বিপরীত ধর্মীর কোনো মানেই হয় না। দৃঢ় এই সংকেতের অনড় থাকতে চেয়েও বারবার খেই হারাচ্ছে ইয়াস। কারণ ইতিমধ্যে তার হৃদয় তুলপাড়। সহসা হাঁটুতে কুনুই টেকে দুহাত নিজের চুল টেনে ধরল সে। চোয়ালে পেশি শক্ত করে স্বগতিত্ব করে বেরিয়ে যা, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যা প্রিসি, বেরিয়ে যা। পরদিন প্রিসিলার ঘুম ভাঙল বেলা 12টায়। ঘুম ভেঙে নিজেকে ইয়াসের রুমে আবিষ্কার করলো সে। আগের দিনের কথা ভাবতে গিয়ে একটু সন্দিহান হলো বটে। মনের ভেতর খচখচ করলো। প্রশ্নটা জাগলো, আমি এই ঘরে কেন? কে নিয়ে এলো আমার? ইয়াস। তারপর চোখ ঘুরিয়ে রুমটাকে পরখ করতেই নিলেই দৃষ্টি গিয়ে থমকালো বিছনার পাশে পিসির টেবিলের দিকে। ব্ল্যাক টি শার্ট আর শর্ট পরিহিত ইয়াসের কানে হেডসেট আর মাইক্রোফোন লাগিয়ে অন্য ভুবনে ডুবে আছে। যন্ত্রের চেয়ে দ্রুত গতিতে চলছে তার হাত। চোখ দুটো স্ক্রিনে নিবদ্ধ থাকলেও হঠাৎ প্রিসিলার উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো ছেলেটা। চোখে চোখ পড়ে যাওয়া তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিল ছেলেটা। অভিযোগ স্বরে বলল, আমাকে এই ঘরে কেন নিয়ে এসেছো? তোকে কে বলল যে আমি নিয়ে এসেছি? প্রুবাকে বাড়ি আশ্চর্য গলায় প্রশ্নটা করলো ইয়াস। প্রিসিলার কণ্ঠে বিস্ময়। ইয়াস ঘুরে আবারও মনিটরের পর্দা দৃষ্টিপাত করলো। হাতের কাজে অনড় থেকে খুব দাসরা গলায় বলল, নিজেই এসেছিস হেঁটে হেঁটে? বিপরীত একবার উপর নিচ মাথা নাড়ালো ইয়াস। যা শুনে বিষময়ে চোয়াল ঝুলে পড়ল প্রিসিলা। অত্যাশ্চর্য হয়ে স্বগতিত করে আওড়ালো, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। যত দ্রুত সম্ভব পাপার সঙ্গে আলাপ করতে হবে। কিছু বললি? কানের হেডসেট হলে আবারও প্রশ্ন করলো ইয়াস। তার চোখে রাজ্যের বিরক্তি। সেদিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল প্রিসিলা। এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ফের প্রশ্ন করলো, কটা বাজে? বেলা 12টা। প্রিসিলার চোখ বড় বড় হয়ে গেল। বিস্ফীত স্বরে বলল, এতক্ষণ ঘুমিয়েছি, কেউ ডাকলো না তো? বাড়িতে কেউ নেই। আবারও বিপরীত প্রান্ত থেকে বেশে এলো দায়সারা জবাব। সঙ্গে সঙ্গে ফিরতি প্রশ্ন শুনল প্রিসিলা, কেন, কোথায় গিয়েছে সবাই? সেটা তুই গিয়ে জিজ্ঞেস কর, আমাকে কেন জ্বালাচ্ছিস? ইয়াসের রুক্ষ জবাব শুনে মুখটা মলিন করে ফেলল প্রিসিলা। তারপর কি ভেবে ফের উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, আচ্ছা তুমি কোথায় ঘুমিয়েছিলে? ঘুমাইনি। সারা রাত গেম খেলেছ? কিন্তু কেন? সোফাতে ঘুমাতে পারতে। উল্টে কথাটা বলল প্রিসিলা। বিপরীত চোখ বুঝে দম সারল ইয়াস। জিভের ডগায় টেলে মনে মনে আওড়াল, কালকে যা দেখিয়েছিস তারপর ঘুম আসলে তো? কিন্তু মুখে বলল, তোর কথায় আমায় ঘুমাতে হবে? একে তো এসে
স্বৈরাচারের মতো বিছনা দখল করেছিস, তার উপর এখন আবার জাজের মতো প্রশ্ন করে যাচ্ছিস। ডু আই লুক লাইক ডিফেন্ডেন্ট? এদিক ওদিক মাথা নাড়ালো প্রিসিলা, অর্থাৎ না। সঙ্গে সঙ্গে মুখের উপর গর্জে উঠল ইয়াশ, দেন গেট লস্ট। মাহিন বাড়িতে নেই, জরুরি কাজে চিটাগংয়ের বাইরে গিয়েছে সে, আর রিদমেলা গিয়েছে মেডিকেল ক্যাম্পেইনের জন্য বান্দরবন। খাবার টেবিলে বসে রৌনক কথাগুলো জানিয়েছে প্রিসিলাকে। ওরা আজকে আপাতত ফিরবে না। রৌনক নিজেও বাড়িতে থাকে না, সে আসে কেবল স্যারের প্রয়োজনে। বাড়িতে প্রিসিলা আর ইয়াশ যেহেতু আসে, তাই খাবার নিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে গেছে। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে সেরে নিল প্রিসিলা। তারপর আবারও চলে গেল ঘুমাতে। আজকে প্ল্যান আপাতত এটাই, সারাদিন ঘুম। ওদিকে ইয়াশ ও আর পিসি থেকে উঠেনি। সকাল থেকে রাত অবধি গেম নিয়েই পড়েছিল সে। তারপর যখন একটু ক্লান্ত হলো, তখন গিয়ে শুয়ে পড়ল বিছনায়। উপর হয়ে বালিশে মুখ ডুবাতে ওর নাকে এসে লাগলো ভ্যানিলা একটা মিষ্টি সুঘ্রাণ। মেয়েলি শরীরের গ্রানটা মাদকের মতো টানছে ওকে। সুঘ্রাণে বুঁদ হয়ে যেতে যেতেই ইয়াশের মনে পড়ল কাল রাতে এখানে প্রিসিলা ঘুমিয়েছিল। তার শরীরে ওর গ্রানটাই এমন, এতটা নেশালু আর হৃদয়স্পর্শী। বেখালে কথাটা ভাবতে গিয়ে চট করে চোখের পাতা খুলে ফেলল ইয়াশ। ভেতরটা হাফ সাফ করে উঠল বেগুড়ে আওড়ালো। কী ভাবছিস আমি এসব? কিছুক্ষণ সময় নিজেকে স্থির করে আবারও ঘুমানোর উদ্দেশ্যে চোখ বন্ধ করল ইয়াশ। সঙ্গে সঙ্গে মানব স্পষ্টে ভেসে উঠল কাল রাতে সেই অভূতপূর্ব দৃশ্যটা। কচি ডগার মতো লতানো একটা নির্মূত ফর্সা উদর, আর তার মাঝেই মোমের মতো কোমল নাভিকুণ্ড। দৃশ্যটা চোখে বাসতে শোয়া ছেড়ে উঠে বসলো ইয়াশ। ভেতরে ভেতরে অস্থির লাগছে খুব। গত 48 ঘন্টা যাবৎ নির্ঘুম পরিশ্রান্ত চোখ দুটো বেইমানি করেছে ওর সঙ্গে। প্রিসিলার মাঝে যা আছে অন্য মেয়েদের মাঝেও তাই আছে। তাহলে প্রিসিলাকে কেন এত আকর্ষণীয় লাগছে? ওকে কখনো রমণী রূপে কল্পনা করেনি তাই, নাকি বিশেষ কোনো কারণ? হৃদগহীন উগিয়ে দেওয়া শত শত প্রশ্নের উত্তর খুঁজতে গেল না ইয়াশ, বরং মনের উপর মেজাজ দেখে হুড় মুড়িয়ে বিছনা ছাড়ল সে। তারপর চুপচাপ এগিয়ে গিয়ে বসল সে লিভিং রুমের মেঝেতে। চারিদিকে আলো নেবানো, এক কোণে জ্বলতে থাকা ল্যাম্পশেডের তরল আলোয় ঘরের সর্বত্র একটা স্নিগ্ধতা বিরাজ করছে। ইয়াশ খুব অনীহা নিয়ে টিভি অন করলো। দেখলো টিভিতে কালকের মুভিটা চলমান। সহসা দেখতে আরম্ভ করলো সে। কিসিং বুথ মুভির বেশ কয়েকটা সিরিজ রয়েছে। প্রথমটা শেষ করতেই রাত গড়ালো 2টোর ঘরে। দেয়ালে টাঙ্গালো পেন্ডুলাম ঘড়িটা ডং ডং করে জানান দিচ্ছে সময়। ঠিক তখনই ঘর থেকে জম্বির মতো বেরিয়ে এলো প্রিসিলা। লম্বা হাঁটু সমান দীঘল সোনালি চুলগুলো এলোমেলো হয়ে শরীরে লেপটে আছে। পরনে সিম্পল পাজামা সেট। কি জানি কি হলো মেয়েটার। এসে ইয়াশের সামনে হাঁটু মুড়ে বসলো সে। তারপর আবদার স্বরে বলল, আইসক্রিম খেতে চাই, এনে দাও। প্রিসিলাকে দেখা মাত্রই রিমোটটা চেপে টিভি অফ করলো ইয়াশ। সঙ্গে সঙ্গে ধূসর এক নিস্ত্রিদ্ধ অন্ধকার মুহূর্তে গ্রাস করলো ওদের। ল্যাম্পপোস্টের আলোয় একবারে কমিয়ে রাখা, তাই হয়তো দৃষ্টি এই তারতম্য। তবে এই নিকষ কালো আধারের মাঝে ইয়াশ কৌতূহল দৃষ্টি চোখ এড়ায়নি প্রিসিলা। কিন্তু মেয়েটা তো উন্মুক্ত হয়ে উঠেছে। ঘুম থেকে উঠেই এসেছে শুধু আইসক্রিম খাওয়ার জন্য। ভেবেছিল একাই বেরিয়ে যাবে। তখন মনে পড়লো এটা বাংলাদেশ, তাই তো ইয়াশের কাছে আসা। ইয়াশকে একইভাবে সে থাকতে দেখে আবার টুট উল্টালো প্রিসিলা। অধৈর্য গলায় বলল, তুমি কি শুনতে পাওনি আমার কথা? আমি আইসক্রিম খেতে চাই। এবারে বুক কুচকে গেল ইয়াশের। মেয়েটাকে আপাদমস্তকময় পরখ করে তীক্ষ্ণ গলায় বলল, কমন সেন্স কোথায় তোর? এখন রাত কটা বাজে জানিস? জানি তো, রাত 2টো। রাত 2টোয় তুই আমার কাছে আইসক্রিম খেতে চাইছিস? কি মনে হয় আমি জাদুকর? আমি খাবো মানে খাবোই, ক্রেভিং হচ্ছে আমার, উফ। প্রিসিলাকে অস্থির দেখালো। ইয়াশ একটু সময় নিয়ে বিরস মুখে বলল, এটা ইটালি নয় যে যখন যা চাইবি তাই পাবি। বিডিতে এত রাত অবধি কিছু খোলা থাকে না। আমি এত কিছু জানি না, তুমি এনে দাও। কথাটা বলে হতে ইয়াশের বাহু আঁকড়ে ধরল প্রিসিলা। চুলগুলো সব লেপটে গেল তার গায়ে। 7 বাজে। ইয়াশ একটু থমকালো। ভেতরে হাফসাফ ভাবটা আবারও ফিরে এলো। দ্বিগুণ হয়ে গেল হৃদস্পন্দ। অগত্য দাঁতে দাঁত পিষে রুদ্ধ শ্বাসে বাদ সাধল সে। দূরে থাক প্রিসি, আমি এভাবে কথা বলতে পারছি না। কেন জানি না, দম বন্ধ হয়ে আসছে। আইসক্রিম না এনে দিলে যাব না, কিছুতেই না। প্রিসিলার এক গুয়ে প্রত্যুত্তর তা শুনে কপাল গুছালো ইয়াশ। সন্দিগ্ধ গলায় প্রশ্ন করলো, তুই চাইছিস আমি মরে যাই তাই তো? আমার সংস্পর্শে কারোর মৃত্যু হতে পারে সেটা আগে জানা ছিল না। সঙ্গে সঙ্গে জ্বরের বেগে ওর গিবা চেপে ধরল ইয়াশ। মুখের কাছে মুখ নিয়ে এসে শীতল গলায় বলল, হয় আমার হয়, দেখতে পাচ্ছিস না অস্থির হয়ে আসি। তুই জন্যই সব হয়েছে। ঘুম হারাম করে দিয়েছিস তুই আমার। আমি তোমার এত অপছন্দের কেন বলো তো? কম্পিত স্বরে প্রশ্নটা করতে গিয়ে নীরব দুনয়ন জলে টই টই করে উঠল প্রিসিলা। টুপটাপ করে গড়িয়ে পড়ল ইয়াশের হাতের উপর। তৎক্ষণাৎ দৃষ্টি শীতল হয়ে এলো মানবের। মেয়েটাকে কষ্ট দেওয়ার অপরাধের জীবনে প্রথমবার নিজের উপর ক্রোধ জন্মালো তার। প্রলম্বিত শ্বাস ফেলে প্রশ্ন করলো, তোর কি মুড সুইং হচ্ছে?
এবার ইয়াসের থেকে দূরত্ব বাড়িয়ে সরে বসলো প্রিসিলা। অন্যদিকে মুখ ঘুরিয়ে মাথা নাড়ালো শুধু। প্রিসিলার নীরব সম্মোহনে তপ্ত শ্বাস ছাড়ল ইয়াস। অন্যান্য সময় মেয়েটাকে অবজ্ঞা করলেও আজ করতে পারল না। কণ্ঠস্বর খাদে নামিয়ে রুক্ষ আওয়াজে বলল, যা গিয়ে চেঞ্জ করে আয়। কেন? আইসক্রিমের গোষ্ঠী উদ্ধার করব তাই। গভীর রাতে তার কাজের বিশাল সমাগমে চঞ্চল কিশোরীর মতো জলমল করে রাতের আকাশ। কোথাও মেঘের ছিটে ফুটে নেই। দিগন্ত হাসিমুখে জ্যোৎস্না বিলাচ্ছে এক ফালি অন্ধ্রচন্দ্র। চাঁদের উপলি আলো ভেসে যাচ্ছে চারিপাশ। জোয়ারভাটা অকৃত্রিম সন্ধিতে সাগরকন্যা অশ্নি রূপ ধারণ করেছে। ফেনিল জলরাশি বুকে বিশাল ঢেউ তুলে খানিক বাদেই আছড়ে পড়ছে বালুচরে। জ্যোৎস্না স্নান সাদা চকচকে বালুচর ধরে নিরুদ্দেশে হেঁটে চলেছে ইয়াস আর প্রিসিলা। একটা পাতলা নীল রঙের ফ্রক পরে ঘাস হরিঙ্গের মতো তিরিং বিরিং করছে মেয়েটা। কখনো মনের আইসক্রিম খাচ্ছে, আবার কখনো ছুটে গিয়ে সমুদ্রে পা বেচাচ্ছে। ঢেউয়ের ঝাপটা ক্রমশ ভিজে উঠছে তার বাসন। তাতে কোনো হেলদুল নেই পুতুলের মতো রুশকন্যার। সে একবার ছুটে গিয়ে পা বেজাচ্ছে, ফের নিটোল পায়ে রিনঝিন শব্দ তুলে এসে দাঁড়াচ্ছে ইয়াসের পাশে। সমুদ্রের তীর এসেছে থেকেই বেজা বালুচরের উপর গা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে ইয়াস। দৃষ্টি আর অদূরের লাইট হাউসের নিবদ্ধ। অবশ্য কখনো কখনো আর চোখে খেয়াল করছে মেয়েটাকে। আজ কেন যেন ওর এই দস্যুপনা অকারণে ভালো লাগছে। কেন ভালো লাগছে জানা নেই, তবে ভেতরে কোথাও একটা নরম আদুরে স্বস্তি জেঁকে বসেছে। ইয়াসকে সেই তখন থেকে চুপ করে বসে থাকতে দেখে এবার হটুপুটু বাদ দিয়ে ওর পাশে এসে বসলো প্রিসিলা। মেয়েটাকে দেখলো না ইয়াস। অবচেতন দৃষ্টি ফেলে থাকলো দূর অন্ধকারে। ইয়াসকে এভাবে নির্বিকারে বসে থাকতে দেখে যেচে পরে প্রশ্ন করলো প্রিসিলা, তুমি সব সময় সমুদ্রের পাড়ে এলে এমন গম্ভীর হয়ে যাও কেন বলো তো? নো রিজন, ভালো লাগে তাই। অত্যন্ত রূঢ়ভাবে প্রত্যুত্তর করলো ইয়াস। প্রিসিলা আর কোনো কিছু বলল না। হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে আনমনে বিড়বিড়ালো, কত শখ ছিল নিকোর সঙ্গে সমুদ্র দেখব, দুজন হাতে হাত রেখে সারাদিন বালুচরের বুকে ছুটে বেড়াবো। তারপর যখন সূর্যাস্ত নামবে, মেঘে মেঘে আগুন ধরিয়ে রক্তিম হয়ে যাবে দিগন্ত, তখন সূর্যের সাথে সাথে আমিও নীল জলে ডুবে যাব। প্রথম আলিঙ্গন হবে আমাদের। নিকোর সবচেয়ে সুন্দর ছবিটা আমি নীল সমুদ্রের পাড়ে বসতেই আঁকতে চেয়েছিলাম। তুই কি জানিস, বেদনার রং নীল। নীল সব সময় কষ্টদায়ক। আমার কাছে নীল মানে অভিশাপ। ইয়াসের কথা শুনে অপ্রস্তুতভাবে ঘুরে তাকালো প্রিসিলা। দেখলো লাইটার দিয়ে সিগারেট জ্বালাচ্ছে ছেলেটা। সেদিকে চেয়ে বাড়ি অবুঝের মতো প্রশ্ন করলো ও। মাসের দিকে চেয়ে বাড়ি অবুঝের মতো প্রশ্ন করলো ও। মানে? নাক মুখ দিয়ে দুমায়িত বাষ্প ছেড়ে শূন্য তাকালো ইয়াস। ক্ষণকালে নৈশব্দে ব্যঙ্গে নিস্তেজ গলায় বলল, নিকো তোর ফ্রেন্ড নুবাকে প্রপোজ করেছে। দে আর ইন আ রিলেশনশিপ। আবার ঘুরে তাকিয়ে হাঁটুতে মুখ কুঁচল প্রিসিলা। আনমানিক বসানো রক্তিম আংটিটা হাতের সাহায্যে নাড়াচাড়া করে বিপন্ন গলায় বলল, অহ।